এত কাহিনী টাহিনীতে যাবো না, এখানে অনেক কাহিনী টাহিনী লিখছে। 71 পেজ থেকে শুরু, আজকে আমাদের যে পড়াটা সেটা রনি ভাইয়ের চোথার 71 পেজ থেকে শুরু, কিন্তু এত আচ্ছা কাহিনী টাহিনীতে আমি যাব না। আমি ডাইরেক্ট এই যে এখানে যে ম্যাথ আছে আমাদের রেক্টাঙ্গুলার ফুটিং এর, সেই ম্যাথটায় যাব। স্কোয়ার ফুটিং এর ম্যাথটা আছে, বাট স্কোয়ার ফুটিং এর ম্যাথটা আমি যাইতেছি না। কারণ হচ্ছে, বলছি আমি স্কোয়ার ফুটিং এর ম্যাথ, রেক্টাঙ্গুলার ফুটিং এর ম্যাথ পারলে আসলে কোনো মানে ব্যাপারই না। বুঝতে পারছো, জিনিস পুরোপুরি সেম। আচ্ছা, তো স্টেপ গুলো মনে রাখতে হবে। মেইন কথা হচ্ছে স্টেপ গুলো মনে রাখতে হবে। অনেক জায়গায় মনে হবে যে কেন করতেছি না করতেছি, এইগুলো প্রশ্ন করে আমার কাছে কোনো লাভ নাই। স্টেপ গুলো জাস্ট ডাইরেক্ট একটার পর একটা মনে রাখবা। সবাই বুঝতে পারছো? কেন আসছে কোন সূত্র, এটা আমরা জিজ্ঞেস করে আসলে কোনো লাভ নেই। আমি স্টেপ গুলো একটা একটা করে বলি। ফার্স্টে প্রশ্নটা পড়ি। সবাই কি রেডি? হ্যাঁ হ্যাঁ মামা রেডি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইখানে বলা হয়েছে যে একটা ফুটিং আছে যেটা 18 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি কলামকে সাপোর্ট করতেছে। আর ভিতরে বার নাম্বার, কলামের বার নাম্বার বলে দিচ্ছে, কলামের মধ্যে কি কি রড আছে, কলামের মধ্যে কি কি রড আছে এটাতে আমাদের আপাতত কোনো কাজ নেই। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে কলামের মধ্যে ডেড লোড আছে 245 কিপ, আর লাইভ লোড আছে হচ্ছে 200 কিপ। আর বলা হয়েছে বেজ অফ দ্য ফুটিং ইজ 4 ফিট বিলো দ্য ফাইনাল গ্রেড। এখন তাহলে ফার্স্টে বুঝতে হবে যে ফুটিংটা কেমনে থাকে। ফুটিংটা থাকে হচ্ছে, স্ক্রিন তো দেখা যাইতেছে, হ্যাঁ মামা। এটা যদি একটা কলাম হয়, বেশি মোটা হয়ে গেছে, এটা যদি একটা কলাম হয়, কলামের গোড়াটায় থাকে হচ্ছে ফুটিং। এ ভাই, তোরা কি শুনতেছস? এই হ্যাঁ শুনতে কলামটা, পাচ্ছি। Yes, yes. এই কলামটার গোড়ায় থাকতে থাকে হইতেছে আমাদের ফুটিং। আর এই যে ফুটিং এর যে টপ মোস্ট সারফেসটা, ফুটিং এর তো দুইটা সারফেস আছে, একটা হচ্ছে টপ সারফেস আর একটা হচ্ছে বটম সারফেস। এই টপ সারফেসটা আবার আমাদের যে গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেল থেকে কিছুটা নিচে থাকে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে আমাদের টপ সারফেসটা গ্রাউন্ড লেভেল থেকে কত ফুট নিচে, টপ সারফেসটা গ্রাউন্ড লেভেল থেকে 4 ফুট নিচে। এইটুকুন ইনফরমেশন জাস্ট আমরা মাথায় রাখলাম। আর আরেকটা জিনিস বলা হয়েছে প্রশ্নের মধ্যে, যে অ্যালাউয়েবল সয়েল প্রেসার ইজ 5000 psf। তাহলে প্রশ্নের একটা একটা করে আমি বলে যাই যে কি করতেছে এখানে। ফার্স্টে যে এখানে লিখলাম যে অ্যালাউয়েবল সয়েল প্রেসার কিউ এ ইকুয়ালস টু 5000 psf। এটা করার পর কাজ কি, এটার পর করার পর আমাদের কাজ হচ্ছে সয়েল আর কনক্রিটের এভারেজ বাইর করা, এভারেজ ডেনসিটি বাইর করা। সয়েলের ডেনসিটি 100, কনক্রিটের ডেনসিটি 150, দুইটার এভারেজ করলে 125। তাহলে সয়েল আর কনক্রিটের এভারেজ ডেনসিটি হচ্ছে 125। তাহলে কিউ এ হইলো, গামা এভারেজ হইলো। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের কিউ ই বাইর করা। কিউ ই হচ্ছে ইফেক্টিভ বিয়ারিং প্রেসার। এটা কি আমি নিজেও জানি না। সো কিউ ই ইকুয়ালস টু কি, কিউ ই বাইর করার সূত্র হইতেছে কিউ এ মাইনাস গামা এভারেজ। কথা কইতেছস কে? এই কোচি মিউট কর। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিউ ই ইকুয়ালস টু হচ্ছে কিউ এ মাইনাস গামা এভারেজ ইন্টু এইচ। কিউ এ তো আমাদের দেওয়াই আছে 5000। এটা প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তাহলে এই কথাটা ভালো মতো মাথায় রাখ। যদি রেক্টেঙ্গুলার ফুটিং হয়, রেক্টেঙ্গুলার ফুটিং এ ডিজাইন করতে বলে, এবং সয়েলের অ্যালাউয়েবল প্রেসার যদি বলা না থাকে, তাহলে আমরা সয়েলের অ্যালাউয়েবল প্রেসার 5000 ধরে নিব। আর যদি কম্বাইন ফুটিং হয় এবং সয়েলের অ্যালাউয়েবল প্রেসার বলা না থাকে, তাহলে আমরা সয়েলের অ্যালাউয়েবল প্রেসার 8000 ধরে নিব। কথাটা ভালো মতো মাথার মধ্যে গাইথা রাখিস, রেকর্ডিং এর মধ্যে তো আছেও। সো আমরা এখানে 5000 কম্বাইন, আরেকটা কি বললি? প্রথম একটা রেক্টেঙ্গুলার আরেকটা কম্বাইন্ড। কম্বাইন। যদি আচ্ছা ঠিক আছে। রেক্টেঙ্গুলার হয়, তাহলে রেক্টেঙ্গুলার হোক বা স্কোয়ার হোক, যে ফুটিংই হোক না কেন, আমরা কিউ এ ধরবো হচ্ছে 5000 psf। আর যদি কম্বাইন ফুটিং হয়, তাহলে আমরা কিউ এ ধরবো হচ্ছে 8000 psf। এটা মাথায় রাখিস আর কি। এটা কিউ এর ভ্যালুর কথা বলতেছি আমি, এটা মুখস্থ রাখিস। আর প্রশ্নে বলা থাকবে, আমি যে কয়টা দেখছি বলা আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা উচিত আমার, সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন দেখে বুঝবো যে আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং এর ডিজাইন করতে বলছে, আমাদের স্কোয়ার ফুটিং ডিজাইন করতে বলে নাই। এই যে প্রশ্নে কোনো একটা জায়গায় এরকম লেখা থাকবে যে লিমিট ওয়ান সাইড অফ দ্য ফুটিং টু 8.5 ফিট। এইভাবেও বলা থাকতে পারে, অথবা বলা থাকতে পারে যে ওয়াইড অফ দ্য ফুটিং 10 ফিট, অথবা বলতে পারে ওয়াইড অফ দ্য ফুটিং 12 ফিট। মানে একটা ডাইমেনশন তোকে বলে দিবে, লেন্থ আর ওয়াইড এর মধ্যে একটা ডাইমেনশন তোকে বলে দিবে। যখনই তোকে একটা ডাইমেনশন বলে দেওয়া থাকবে, তখনই বুঝে নিতে হবে যে ফুটিংটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফুটিং। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যালো? ইয়েস মামা হ্যাঁ ক্লিয়ার। মামা ঠিক Yes. আছে। তাহলে এখন কিউ ই বাইর করতেছি আমরা। কিউ ই ইকুয়ালস টু কিউ এ মাইনাস গামা এভারেজ ইন্টু এইচ। তাহলে গামা, কিউ এ তো এখানে আছেই, কিউ এ হচ্ছে 5000।
আর গামা এভারেজ আমরা বাইর করলাম এইখানে, গামা এভারেজ হচ্ছে এই যে এখানে 125। আর এইচ কত? এইচ হচ্ছে আমাদের ফুটিংটা কতটুকু নিচে। ফুটিংটা বলা আছে যে 4 ফিট বিলো ফাইনাল গ্রেড, তার মানে এইচ হচ্ছে 4 ফিট। সো এখানে এই হাবিজাবি গুলো করে আমরা কিউ এর ভ্যালু পাওয়া গেলাম 4500 পিএসএফ। এখন পরবর্তী কাজ হচ্ছে ফুটিং এর এরিয়া বাইর করা। ফুটিং এর এরিয়া ইকুয়ালস টু আনফ্যাক্টরড লোড ডিভাইডেড বাই কিউই। এখন আনফ্যাক্টরড লোড মানে কি? আমাদের যে ডেড লোড দেওয়া আছে 245, তারপর আমাদের যে লাইভ লোড দেওয়া আছে 200, আমরা একদম ডাইরেক্ট এটা ইউজ করব। আমরা এখানে কোনো ফ্যাক্টর যোগ করব না বা ফ্যাক্টর গুণ করব না। আর আমাদের ডেড লোড লাইভ লোড যেহেতু পাউন্ডে দেওয়া, সেটাকে কিপে করার, ডেড লোড লাইভ লোড যেহেতু কিপে দেওয়া, আমরা পাউন্ডে করার জন্য এখানে 1000 দিয়ে গুণ দিতেছি, তারপর সেটাকে 4500 দিয়ে ভাগ দিয়ে দিতেছি, কিউ ই দিয়ে ভাগ দিয়ে দিতেছি। তাহলে আমরা আমাদের এরিয়া রিকোয়ার্ডটা পেয়ে গেলাম 98.89 ফিট স্কোয়ার। এখন এক সাইড বলে দিছে 8.5, তাহলে 98.89 থেকে আমি যদি 8.5 ভাগ দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা আরেকটা সাইডের ডাইমেনশন পেয়ে যাব। তাহলে একটা সাইডের ডাইমেনশন যদি 8.5 ফিট হয়, আরেকটা সাইডের ডাইমেনশন আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 12 ফিট। তাহলে আমাদের ফুটিং এর সাইজ পেয়ে গেলাম, ফুটিং এর সাইজ পেয়ে গেলাম হচ্ছে 12 ইন্টু 8.5। আমাদের 12 ফিট আসবে হচ্ছে দৈর্ঘ্য, 8.5 ফিট আসবে হচ্ছে প্রস্থ। এই পর্যন্ত ক্লিয়ার সবার? Yes. ইয়েস কিং। আমি একটা স্টেপ শেষ হইলে, একটা স্টেপ শেষ করার পর এভাবে জিজ্ঞেস করবো, তোরা বলিস কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে সেই স্টেপে। ইয়েস আচ্ছা, বস। তারপরে কাজ হচ্ছে আপওয়ার্ড প্রেসার কত, কিউ ইউ কত, সেইটা বের করা। মানে আমাদের সয়েলটা, আমি যখন এই ফুটিংটাকে বসাবো, ফুটিংটাকে নিচে এখানে বসানোর পরে সয়েলটা উপরের দিকে প্রেসার দেওয়া আরম্ভ করবে, একটা কাউন্টার প্রেসার। এই প্রেসারটা কত, এখন আমরা সেটা বাইর করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিউ ইউ। কিউ ইউ বাইর করার জন্য কি করব? ফ্যাক্টরড লোডকে আমরা যেই এরিয়াটা প্রোভাইড করছি, আমাদের রিকোয়ার্ড এরিয়া না কিন্তু প্রোভাইডেড এরিয়া, এই প্রোভাইডেড এরিয়া দিয়ে ভাগ করব। প্রোভাইডেড এরিয়া কোনটা? ওই যে 12 ফিট দৈর্ঘ্য, 8.5 ফিট প্রস্থ, সো 12 ইন্টু 8.5। আর ফ্যাক্টরড লোড কোনটা? আমাদের ডেড লোড তো দেওয়া ছিল 245 আর লাইভ লোড দেওয়া ছিল 200, সো ফ্যাক্টরড লোড হবে হচ্ছে 1.2 ইন্টু 245 প্লাস 1.6 ইন্টু 200। সো এভাবে ফ্যাক্টর লোড পাইলাম, এরিয়া প্রোভাইডেড পাইলাম, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলেই আমরা এখানে কিউ ইউটা পাওয়া যাব, এবং এখানে পাইছি 6.02 কিপ পার ফিট স্কোয়ার। সো কিউ ইউ পাইলাম। এখন এখানে একটা কথা আছে, এখানে আমাদের এল বাই বি এর ভ্যালু বাইর করতে হবে। এল বাই বি মানে হচ্ছে লেন্থ আর ওয়াইডের যে রেশিও, সেই রেশিওটা বাইর করতে হবে। আমাদের লেন্থ কত ছিল? লেন্থ ছিল হচ্ছে 12 ফিট আর ওয়াইড ছিল হচ্ছে 8.5 ফিট। 12 আর 8.5 ভাগ দিলাম, ভাগ দিয়ে দেখতেছি এটা 2 এর চাইতে নিচে। যখন এই কথাটা মাথায় রাখিস সবাই ভালো মতো, এবং লিখেও রাখতে পারিস, আমি যে জিনিসগুলো আলাদা লিখতেছি। এল বাই বি যখন লেস দেন 2 হবে, তখন পাঞ্চিং শিয়ার গভর্ন করবে। পাঞ্চিং শিয়ার জিনিসটা কি? পাঞ্চিং শিয়ার জিনিসটা হচ্ছে আমরা যখন একটা জায়গার মধ্যে, এটা ধরলাম একটা জায়গা, এই জায়গার মধ্যে খুব অল্প পরিমাণটা স্থান দিয়ে আমরা অনেক অ্যামাউন্ট অফ লোড ট্রান্সমিট করব, তখন এই জায়গাটা ভেদ করে আমাদের, মানে পাঞ্চ মেশিনের কথা চিন্তা কর, তুই সোজা কথা হচ্ছে পাঞ্চ মেশিনের কথা চিন্তা কর। পাঞ্চ মেশিনে যখন আমরা অনেকগুলো কাগজ একসাথে ঢুকাই, তারপর আমরা যখন প্রেস করি, তখন খুব ক্ষুদ্র একটা জায়গা দিয়ে অনেক হিউজ অ্যামাউন্ট অফ লোড ট্রান্সফার হয়। তখন কি হয়? তখন কিন্তু ওই জায়গা দিয়ে একটা ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয় কাগজটার মধ্যে। ঠিক তেমনি আমরা যখন একটা কলামকে একটা ফুটিং এর মধ্যে বসাই এবং ওই কলামের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ লোড দেই, তখন ওই কলামটা আমাদের ফুটিংটার মধ্যে দিয়ে পাঞ্চ করে ভিতরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাইতে পারে। এইটাই হইতেছে পাঞ্চিং শিয়ার। এবং এই টেন্ডেন্সিটা কখন বেশি দেখা যায়? যখন আমাদের ফুটিং এর এল বাই বি লেস দেন 2 হয়। কেউ কিছু বুঝতে নাই আই গেস? না বুঝলে না সমস্যা বাবা, নাই, এবার বুঝছি বল বুঝছি কেউ। বুঝছি। হ্যাঁ বুঝছি মামা এটা। আর মানে ওই যে আর আমরা মামা ছোটবেলায় কি? পড়তাম না যে শুয়ের মাথার মধ্যে হচ্ছে মানে দিলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রেসার বেশি করে হ্যাঁ ফুটা হ্যাঁ। হয়ে যায়, এরকম মামা তুই আইডিয়ালে পড়ছিস মামা, বুঝতে পারছি মামা আমি। কেন? আচ্ছা, এল বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হলে তখন বিম শিয়ার গভর্ন করবে। বিম শিয়ার জিনিসটা কি? একটা ফুটিং যদি আমি একটা বিম হিসেবে কনসিডার করি, তাহলে বিমের মধ্যে যেরকম শিয়ার জেনারেট হয়, তেমনি ফুটিং এর মধ্যেও একটা শিয়ার জেনারেট হইতে পারে। এই শিয়ারটা হইতেছে বিম শিয়ার। আমাদের কি এটা বুঝে আসলে কোনো লাভ নাই, আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো যে এল বাই বি লেস দেন 2 হলে পাঞ্চিং শিয়ার গভর্ন করবে, এল বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হলে বিম শিয়ার গভর্ন করবে। এখন আমাদের কেসে এল বাই বি লেস দেন 2, সো আমাদের এখানে পাঞ্চিং শিয়ার গভর্ন করতেছে। ভালো কথা। এখন আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
আমাদের পাঞ্চিং শিয়ারের জন্য 5EC-র ফর্মুলা আর বিম শিয়ারের জন্য 5EC-র ফর্মুলা। এই ফর্মুলা আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং এ যা, কম্বাইন্ড ফুটিং এ তা, পাইল ক্যাপের মধ্যেও তা, শিয়ার ইন্টারফেসের ক্ষেত্রেও তা। এই ফর্মুলাটা 4টা টপিকের মধ্যেই সেম। সো এই ফর্মুলাটা এই মাথায় আমার রাখিস। নেট কি গেছে? হ্যাঁ, কার নেট গেছে? আছে এটা। আরেকজন রেকর্ড করতে পারা যায় না? 2জন একসাথে করতে চাইলে করতে পারোস, আমার আপত্তি নাই। আচ্ছা, আমি করতেছি, পাঞ্চিং সমস্যা শিয়ার, নেই। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে আমার পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে 5EC-র ফর্মুলা কি? পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে 5EC-র ফর্মুলা হচ্ছে phi 4 lambda √FC প্রাইম B নট D। আর বিম শিয়ারের ক্ষেত্রে 5EC-র ফর্মুলা কি? বিম শিয়ারের ক্ষেত্রে 5EC-র ফর্মুলা phi 2 lambda √FC প্রাইম BWD। কোনটার কি অ্যাপ্লিকেশন, বি নট কি, BWD, সবকিছু কিছুতেই আমি আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত আমি যতটুকু বলছি, তোরা কি সবাই ক্লিয়ার? তোরা কি ক্লিয়ার ঘুমাইতেছিস? মামা, ইয়েস ক্লিয়ার মামা। বস। Yes, আচ্ছা, yes, প্যারা নাই, কর। এখন আমি আসতেছি হচ্ছে পাঞ্চিং শিয়ার চেকে। এখন পাঞ্চিং শিয়ার চেকের ক্ষেত্রে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফুটিং এর ডেপথ কতটুকু হবে সেটা তো বলা নাই। এই যে ফুটিংটা যে দিচ্ছি, এই ফুটিংটার এই যে এইটুকুন, মানে ডেপথ কতটুকু হবে সেই ডেপথটা আমাদের এখানে বলা নাই। সো আমাদের ডেপথটা অ্যাজিউম করে নিতে হবে। সো আমরা অ্যাজিউম করব, এবং এখানে আমাদের একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা কি? ফুটিং এর ক্ষেত্রে রেক্টেঙ্গুলার ফুটিং হোক বা আমাদের কম্বাইন্ড ফুটিং হোক, যেই ফুটিং এ হোক না কেন, ফুটিং এর ক্ষেত্রে ডেপথ বাইর করার ফর্মুলা হলো 1.25 L প্লাস বি। এই ফর্মুলাটা হচ্ছে ফুটিং এর জন্য। আর পাইল ক্যাপের জন্য মোস্ট প্রবাবলি 1.25 এর জায়গায় 1.5 হয়, আমার মনে নাই এটা। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোরা বুঝতে পারছস। তাহলে আমাদের এখানে লেন্থ কতটুকু আসছে? আমাদের লেন্থ আসছে 12 ফিট। তাহলে আমরা এখানে এল বসাবো কি 12 ফিট? আমরা এখানে এল 12 ফিট বসাবো না, আমরা বসাবো 12 ইঞ্চি। আর ওয়াইড কত আসছে? ওয়াইড আসছে হচ্ছে 8.5 ফিট। আমরা এখানে 8.5 ফিট বসাবো না, আমরা এখানে বসাবো 8.5 ইঞ্চ। বসাই দেখতেছি ডি চলে আসে কত? ডি চলে আসে হচ্ছে 26 ইঞ্চ। তো আমাদের ডেপথ বাইর করা, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি অ্যাজাম্পশন। এটা ডেপথ হইতে পারে, এখন এইটা আমাদের চেঞ্জ করাও লাগতে পারে। 26 ইঞ্চি থাকবে নাকি থাকবে না এটা আমরা একটু পরে দেখবো। বাট প্রাইমারি ট্রায়ালের জন্য আমাদের ডি হচ্ছে 26 ইঞ্চ। ডি বাইর করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে ফুটিংটা আছে সেই ফুটিংটায় ক্রিটিক্যাল এরিয়া কতটুকু সেটা বাইর করা। একটা ফুটিং এ ক্রিটিক্যাল এরিয়া কতটুকু হয়? আমার যদি একটা ফুটিং এর প্ল্যান ভিউ আঁকি, প্ল্যান ভিউটা তো দেখতে কাইন্ড অফ এইরকম। আমাদের ফুটিংটার এইদিকে হচ্ছে 12 ফিট, তারপর এইদিকে ধরলাম হচ্ছে 8.5 ফিট। এটা হচ্ছে আমাদের প্ল্যান ভিউ। এখন ক্রিটিক্যাল এরিয়া কতটুকু? ক্রিটিক্যাল এরিয়া হচ্ছে আমাদের কলামের ডাইমেনশন তো কিছু একটা থাকবে, সেটা বুঝলাম। কলাম থেকে চারদিকে D/2 দূরত্ব আমরা আগাবো, মানে এইদিকে D/2, এইদিকে D/2, এইদিকে D/2, মানে সব দিকে আমরা D/2 করে যাব। সব দিকে D/2 করে যাওয়ার পরে আমরা একটা এরিয়া পাবো। এই এরিয়াটা, এই যে আমি ডটেড লাইনের মধ্যে যে এরিয়াটুকু আছে, সেই ডটেড লাইনের মধ্যে থাকা এরিয়াটুকু হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এরিয়া। এটা কি বুঝতে পারতেছো? সেটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। তোরা কি রেকর্ডে বুঝতে দিয়ে, পেরেছি ম্যাম এটা। বুঝছি, প্যারা নাই, বুঝছি, বল। রেকর্ডে দিয়ে সবাই আমি ঘুমাচ্ছ? অন করা আছে, অফ করা আছে মামা, তুই প্যারা নিও না, আমরা আছি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কিভাবে তাহলে এইটার ক্ষেত্রে ক্রিটিক্যাল এরিয়া বাইর করছে সেটা একটু বুঝি। আমাদের কলামের ডাইমেনশন কত দেওয়া? কলামের ডাইমেনশন প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে 18 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, এটা দেওয়া আছে তাই না? সো আমাদের এই টুকুন হচ্ছে 18 ইঞ্চ, এইটুকুনো হচ্ছে কত? এইটুকুনো হচ্ছে 18 ইঞ্চ। তাহলে D/2 কত? ডি তো হচ্ছে 26 ইঞ্চ, আমরা 13 প্রাইমারিলি ইঞ্চ। করে নিছি। তাহলে D/2 হচ্ছে 13 ইঞ্চ। D/2 যদি 13 ইঞ্চ হয়, তাহলে আমরা এই দিকে যাব D/2, এই দিকে যাব D/2। মোদ্দা কথা হচ্ছে আমরা যদি এই লেন্থটা পাইতে চাই, তাহলে আমরা 18-র সাথে কত যোগ করব? ডি যোগ করব। এই 18, এইদিকে D/2, এইদিকে D/2। সো আমাদের এই লেন্থটা দাঁড়াবে হচ্ছে 18 প্লাস ডি। সো 18 প্লাস ডি কত? 18 প্লাস ডি হচ্ছে 31। সো এই লেন্থটাও 31, এবং সিমিলারলি এইখানের যে লেন্থটা, এই লেন্থটাও কত হবে? এই লেন্থটাও হবে হচ্ছে 31। আমি কি ভুল করছি কোনো? হ্যাঁ মামা, ডি তো আমার 26, 18 প্লাস 26 হবে না? ও আচ্ছা, সরি, ভুল করে ফেলছি, ক্ষমা করে দাও। আচ্ছা, তাহলে 18 প্লাস 26 হবে। 18 প্লাস 26 হলে কত? 18 প্লাস 26 হলো 44। 44। থ্যাংক ইউ, তোমরা মনোযোগ রাখছো।
আচ্ছা, তাহলে আমাদের দুই দিকেই আসবে কত? দুই দিকেই আসবে হচ্ছে 44 ইঞ্চি 44 ইঞ্চি করে। এই পর্যন্ত আশা করি বুঝছি। তার মানে আমাদের ক্রিটিক্যাল এরিয়াটা, আমি যদি একটু সুন্দর করে আঁকি, এই মাঝখানে ছিল এই কলাম, কলামের চারপাশে ক্রিটিক্যাল এরিয়া। এই যে এই আমার যে পিডিএফটা, সেই পিডিএফ এ ডট 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 দিয়ে দেখানো হয়েছে ক্রিটিক্যাল এরিয়াটা। এই ক্রিটিক্যাল এরিয়ার লেন্থ তো 44 ইঞ্চি, আর ওয়াইড তো কত? ওয়াইড তো হচ্ছে 44 ইঞ্চি। তাহলে এখন আমাদের বাইর করতে হবে হচ্ছে বি নট। বি নটটা কত? বি নটটা হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল এরিয়াটার পেরিমিটার। ক্রিটিক্যাল এরিয়ার পেরিমিটার বলতে কি বোঝাচ্ছে, এটা তো বুঝতেই পারতেছস। 4 ইন্টু ক্রিটিক্যাল এরিয়ার 30। দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু 46 করলে আমাদের এখানে ক্রিটিক্যাল এরিয়ার পেরিমিটার চলে আসে, কারণ ক্রিটিক্যাল এরিয়াটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 46 ইঞ্চি। সো 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে কত? 176 ইঞ্চি। এই 176 ইঞ্চিটাই হচ্ছে আমাদের বি নট। এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাজওয়ার, Yes, সজল? yes, yes. ইয়েস মামা, ঠিক আছে। ক্লিয়ার, সব ক্লিয়ার, অস্থিরভাবে আচ্ছা, ক্লিয়ার। তাহলে বি নট আমাদের হয়ে গেল। আমরা কেন বি নট বাই করতেছি? কারণ আমাদের এখানে পাঞ্চিং শিয়ার গভর্ন করে, আর পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে আমাদের ফর্মুলায় কি আছে? পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে আমাদের ফর্মুলায় একটা বি নট আছে, তাই আমরা এখানে বি নটটা বাইর করছি। ভালো। এখন আমরা বাইর করব হচ্ছে VU1। 5EC তো বাইর করতে পারবি তোরা। 5EC ফর্মুলা একটু আগেই বলছি, 5 4 ল্যামডা রুট ওভার FC প্রাইম বি নট ডি। পাই এর জায়গায় 0.75 বসাবো, ল্যামডার জায়গায় 1 বসাবো, FC প্রাইমের জায়গায় আমাদের কংক্রিটের যে স্ট্রেংথ দেওয়া সেটা PSI এ বসাবো। বি নটটা আমরা একটু আগেই বাইর করলাম, আর ডিটা আমি বের করলাম হচ্ছে কত? ডিটা আমি বের করলাম হচ্ছে 26 ইঞ্চি। তো সবকিছু বসে আমি 5EC পাইলাম হচ্ছে 868 কিপ। এখন আমাদের কাজ হচ্ছে VU বাইর করা, এবং আমাদের টার্গেট হচ্ছে অলওয়েজ কি ডিজাইনে? অলওয়েজ আমাদের টার্গেট হচ্ছে VU-টা যাতে 5EC এর চাইতে নিচে থাকে, আর MU-টা যাতে 5M, ঠিক আছে কি? হ্যাঁ, 5M মেবি। আচ্ছা, VU যাতে 5EC এর চাইতে নিচে থাকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখন আমাদের 5EC তো বের করা শেষ। 5EC বের করা বুঝছো সবাই? হ্যাঁ মামা, বুঝেছি। লিখে Yes. দিল কে? রম্যর প্রবলেম হচ্ছে আচ্ছা, নেটে, তাই বলি। রেকর্ডে রাখ। আচ্ছা, রেকর্ড আছে। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কোনটা? বের করতে হবে হচ্ছে VU। এখন VU-টা কিভাবে বের করব? VU-টা বাইর করার নিয়ম হচ্ছে, পাঞ্চিং শিয়ারে VU বাইর করার নিয়ম একটা, আর আমাদের যে বিম শিয়ার, সেই বিম শিয়ারে VU বাইর করার নিয়ম হচ্ছে আরেকটা। আমরা কিন্তু এখন পাঞ্চিং শিয়ার চেক দিতেছি। কেন পাঞ্চিং শিয়ার চেক দিচ্ছি? কারণ L/B পাঞ্চিং গ্রহণ করেছে। তাই আমাদের পাঞ্চিং শিয়ার চেক করতেছি। এখন পাঞ্চিং শিয়ার চেক করার ক্ষেত্রে ভিউটা বাইর করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আমাদের তো টোটাল আপওয়ার্ড প্রেসার কত সেটা জানা। একটু আগে আমরা QU বাইর করছি। এই QU-টা হচ্ছে আমাদের টোটাল আপওয়ার্ড প্রেসার। এই টোটাল আপওয়ার্ড প্রেসারের সাথে আমরা একটা এরিয়া গুণ দিব। কোন এরিয়াটা গুণ দিব? ফুটিং এর এরিয়া থেকে ক্রিটিক্যাল সেকশনের এরিয়া মাইনাস করলে যেই এরিয়াটুকু থাকে, সেই এরিয়ার ক্ষেত্রফলটা আমরা গুণ দিব। গুণ দিলে আমরা কি পাওয়া যাব? গুণ দিলে আমরা VU1 পাওয়া যাব। সো এটা কিভাবে করলো? ফুটিং আর টোটাল আপওয়ার্ড প্রেসার 6.02, এটা তো বুঝলাম, একটু আগেই বের করছি। এখন ফুটিং এরিয়াটা কিভাবে বের করে? ফুটিং এরিয়াটা হচ্ছে ফুটিং এর দৈর্ঘ্য 12, প্রস্থ 8.5। সো ফুটিং এরিয়া হচ্ছে 12 ইন্টু 8.5। আর ক্রিটিক্যাল সেকশনের এরিয়া কতটুকু? ক্রিটিক্যাল সেকশনের এরিয়া হচ্ছে, আমাদের এখানে ক্রিটিক্যাল সেকশনটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তাই আমাদের ক্ষেত্রে ক্রিটিক্যাল সেকশনের এরিয়া হচ্ছে ওই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখানে এই জিনিসটাই করছে। খেয়াল রাখতে হবে, আমরা যদি ফুটিং এরিয়াতে ফিট স্কয়ারে করি সবকিছু, তাহলে ক্রিটিক্যাল সেকশনের এরিয়াটাও আমাদের ফিট স্কয়ারেই করতে হবে। সো করলাম, গুণটুন দিলাম, গুণটুন দিয়ে আমি VU1 পাইলাম। এবং VU1 বের করার পর দেখলাম যে VU-টা 5EC এর চাইতে ছোট। সো আমাদের ডিজাইন ইজ ওকে, বাট আমাদের একটা জিনিস তাও চেক দিতে হবে। কি চেক দিতে হবে? আমরা 5EC থেকে VU মাইনাস দিব, তারপর সেটাকে আবার 5EC দিয়ে ভাগ করব। ভাগ করে দেখবো যে পার্সেন্টেজটা 10%-এর চাইতে নিচে আসে কিনা। আমাদের ক্ষেত্রে আমরা দেখতেছি বিয়োগ টিয়োগ করে ভাগটাগ দিয়ে যে 5EC মাইনাস VU ডিভাইডেড বাই 5EC হচ্ছে 39%, যেটা 10%-এর চাইতে অনেক বড়। সো আমরা কি করব? আমরা এখানে এত ডেপটা যে আমরা এখানে দিচ্ছি 26 ইঞ্চি দিচ্ছি, ডেপটা এখানে 26 ইঞ্চি দিব না। ডেপটা এখানে 26 ইঞ্চির জায়গায় 20 ইঞ্চি দিব। কেন 20 ইঞ্চি দিব বা 21 ইঞ্চি দিব? সেটার কারণ হচ্ছে আমাদের 5EC চাইতে VU যদি অনেক ছোট হয়,
এটার মানে হচ্ছে আমাদের যতটুকু শিয়ার স্ট্রেংথের বিরুদ্ধে আমাদের ফুটিংটার কাজ করা দরকার, তার চাইতে আমরা অনেক বেশি শিয়ার স্ট্রেংথ ইসের মধ্যে দিয়ে দিতেছি, ফুটিং এর মধ্যে দিয়ে দিতেছি। এতে কি মানে ভেজাল হচ্ছে? ওভার ডিজাইন করছি তো, এরকম তো ওভার ওভার ডিজাইন ডিজাইন হয়ে যাচ্ছে, করছি। সোজা কথা হচ্ছে ওভার ডিজাইন হচ্ছে। ধরলাম আমাদের শিয়ার রেজিস্ট করা দরকার 200, কিন্তু আমরা ডিজাইন করতেছি 400-র জন্য। 400 তো কোনোদিনই এই ফুটিং এর মধ্যে আসবে না, খালি খালি আমাদের কস্টটা বাইরে যাবে। সো কস্টটা যেহেতু না বাড়ে, আমরা কি করব, আমরা এই এই রেশিওটা 10%-এর নিচে রাখার চেষ্টা করবো। এবং 10%-এর নিচে রাখতে হইলে আমাদের ডেপটা অবশ্যই কি করতে হবে, ডেপটা অবশ্যই কমাতে হবে। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আচ্ছা প্রথমে এমন করা যায় না, হ্যাঁ, 10-এর নিচে কোনো ভ্যালু ধরে এখান থেকে ডি বের করে এটা বসায় দেওয়া। ভেজাল হবে অনেক, করে দেখতে পারো, ভেজাল হবে। কারণ ইকুয়েশন বানাইতে হবে, ইকুয়েশন বানাই ডি বের করা, এটা অনেক ভেজাল। তার চাইতে ট্রায়াল দিলেই টাইম কম লাগে, বুঝছস? আচ্ছা ইহা পরীক্ষিত, আমি নিজে করে দেখছি। সো তুই ইয়া করিস আর কি। সো ডি 26 ইঞ্চি। ফার্স্ট আমার সাজেশন হচ্ছে 26 ইঞ্চি যদি আমাদের ডি আসে ফার্স্ট ট্রায়ালে, সেকেন্ড ট্রায়ালে ডি নিব 20, তারপরেও যদি না মিলে তাহলে ডি নিব হচ্ছে 15। মানে 5-5 করে কমাবো, সোজা কথা হচ্ছে 5-5 করে কমাবো। এবং এই 5-5 করে করে কমানোর সাজেশনটা হচ্ছে কেবলমাত্র রেক্টেঙ্গুলার ফুটিং এর জন্য অ্যাপ্লিকেবল। আমি পরে আবার কম্বাইন্ড ফুটিং যখন পড়াবো তখন আবার ওই 5-5 করে কমানোর দরকার নেই। রেক্টেঙ্গুলার ফুটিং এ ফার্স্ট ট্রায়ালে যা আসে, সেকেন্ড ট্রায়ালে ডেপটা তার থেকে 5 কম নিব। আর থার্ড ট্রায়ালে তার যদি লাগে থার্ড ট্রায়াল, তাহলে আরো 5 কম নিব। ক্লিয়ার? সো এই পর্যন্ত আমরা বুঝলাম ডি কিভাবে আমরা ইয়া করি, ক্যালকুলেট করি। এখানে সেকেন্ড ট্রায়ালে ডি ধরে নিছে হচ্ছে 20.5 ইঞ্চ। এখন নতুন ডি এর জন্য নতুন আরেকটা বি নট পাবো আগের নিয়মে, এবং ওই বি নটের জন্য আমরা আবার, আচ্ছা ওই বি নটের জন্য আমরা আবার একটা 5 ইসি পাবো। এবং আমাদের যেহেতু এখন ডি চেঞ্জ হয়েছে, ডি চেঞ্জ হওয়া মানে আমাদের ক্রিটিক্যাল এরিয়াও চেঞ্জ হবে। কারণ ক্রিটিক্যাল এরিয়ার ডেফিনেশনটাই কি ছিল, কলাম যতটুকু তার চারপাশে আমরা ডি বাই টু এভাবে নিব। এইটাই তো ক্রিটিক্যাল এরিয়া, তাই না? বাট আমাদের এখানে কিন্তু সেকেন্ড ট্রায়ালে ডি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ডি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কি, এখন আমাদের ক্রিটিক্যাল এরিয়ার এক সাইডের যে লেন্থ, সেই এক সাইডের লেন্থও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ক্রিটিক্যাল এরিয়াটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা এই সেম ক্যালকুলেশন গুলো করবো। এখানে যে ভি ইউ ওয়ান এর ক্যালকুলেশনটা আছে, 5 ইসি ওয়ান এর ক্যালকুলেশনটা আছে, এই সেম ক্যালকুলেশনই করব। জাস্ট আমাদের এটা কনসিডারেশনে রাখতে হবে যে আমাদের বি নটটা এখন চেঞ্জ হয়েছে, বসানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। আর ডি এর ভ্যালুটাও এখানে চেঞ্জ হয়েছে। আর এখানে ভি ইউ ওয়ান এর ভ্যালুটাও চেঞ্জ হয়েছে। ভি ইউ ওয়ান এর ফর্মুলা তো হচ্ছে টোটাল আপওয়ার্ড প্রেসার ইনটু ফুটিং এরিয়া মাইনাস ক্রিটিক্যাল সেকশন এরিয়া। ক্রিটিক্যাল সেকশনের এরিয়া তো এখানে অবভিয়াসলি চেঞ্জ হয়েছে, সো ভি ইউ ওয়ান এর ভ্যালুটাও এখানে চেঞ্জ হবে। সো ভি ইউ ওয়ান পাইলাম নতুন, 5 ইসি ওয়ান পাইলাম নতুন, এবং এখান থেকে আবার চেক করে দেখবো যে 5 ইসি ওয়ান মাইনাস ভি ইউ ওয়ান ডিভাইডেড বাই 5 ইসি ওয়ান এই পার্সেন্টেজটা 10-এর নিচে কিনা। যদি 10-এর নিচে আসে, ওকে। সো এই স্টেপ পর্যন্ত কি তোরা বুঝতে পারছস? এই শিয়ারটা হ্যাঁ বুঝাই মামা টাফ বুঝেছি। না? হ্যাঁ মামা ঠিক না ইয়েস। বলছো। বুঝলে তোমাদের টোন হ্যাঁ দেখে আমার বুঝেছি মনে সুন্দর হচ্ছে মতো। তোমরা হতাশ। আরে না না মামা, না না, একদম পারফেক্টলি বুঝতেছি। বুঝেছি মামা, একদম আচ্ছা আপনি বুঝেছি। বুঝতে পারছি আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে চেক ফর বিম শিয়ারে। এখন বিম শিয়ার কিভাবে চেক দিব, আমি আমার আগে এই পেইন্টের এই জায়গাটা ক্লিয়ার করি। বিম শিয়ার চেক দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের 5 ইসির ভ্যালু তো তোরা মামা একটা বুঝোসই। কথা বলি, হ্যাঁ, বলো বলো বলো। এটা তো পাঞ্জিং শেয়ার গঠন করলো, তো বিম শেয়ার চেক দরকার। আমরা তাও এখানে দেখো, আমাদের পাঞ্চিং শিয়ার গভর্ন করছে, এবং পাঞ্চিং শিয়ার গভর্ন করছে ফর আ পার্টিকুলার ডেপথ। আমাদের ক্ষেত্রে ডেপথটা কত, 20.5। এমন অনেক সময় আসবে যখন এই ডি এর ভ্যালু 20.5 ইঞ্চি ইউজ করে আমরা যখন বিম শেয়ারের ক্যালকুলেশন গুলো করব, ক্যালকুলেশন করে পাবো যে ভি ইউ গ্রেটার দেন 5 ইসি হয়ে গেছে। বুঝতে পারছো? আমাদের কিন্তু বুঝেছি। অ্যাকচুয়ালি অলওয়েজ বিম শেয়ার হোক পাঞ্চিং শেয়ার হোক যাই হোক না কেন, আমাদের ভি ইউ অলওয়েজ 5 ইসির চাইতে নিচে রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেক সময় এখানে আমরা যে ডিটা বাইর করছি, পাঞ্চিং শেয়ারের জন্য যে ডিটা বাইর করছি, সেই ডি ইউজ করে আমরা যখন বিম শেয়ারের ক্যালকুলেশন করব তখন দেখবো যে ভি ইউটা 5 ইসির চাইতে বেশি। এটা হয়, আমি টার্মের প্রসেস সলভ করার সময় এটা কিন্তু দেখছি। এটা কিন্তু খুব বিশাল প্রবলেম, মানে হতাশ লাগবে, প্রচন্ড হতাশ লাগবে 10 মিনিট ধরে একটা কাজ করার পর দেখতেছি ডি দিয়ে কোনো লাভ হইতেছে না। সো এই জন্য আমরা তখন আমরা আবার বিম শেয়ারটা চেক করব। বিম শেয়ার চেক করে যদি বাই চান্স দেখি যে ভি ইউ গ্রেটার দেন 5 ইসি, তখন আমরা কি করব, ডেপটা বাড়ায় দিব। আমরা কিন্তু ডেপ কমাচ্ছিলাম, আমরা কিন্তু 26 থেকে ডেপ 20.5-এ নামায় নিছি। আমাদের ফার্স্ট ট্রায়ালে ডেপ কত ছিল, 26।
পরে আমরা সেকেন্ড ট্রায়াল দিয়ে ডেপথ কততে নামাইছি 20.5। পরে যদি দেখি না 20.5-এর জন্য আমাদের বিম শিয়ার অ্যাডিকুয়েসি হচ্ছে না, তখন আমাদের আবার ডেপথ বাড়াতে হবে। আবার বাড়ায় আমাদের আবার পাঞ্চিং শিয়ার চেক দিতে হবে, আবার আমাদের বিম শিয়ার চেক দিতে হবে, এবং দুইটাকে এট এ টাইম স্যাটিসফাই করতে হবে কনসিডারিং আমাদের 5 EC মাইনাস বিউ বাই 5 EC যাতে অলওয়েজ 10% এর নিচে থাকে। ক্লিয়ার? তখন কিন্তু অনেক ভেজাল। মামা এটা Clear কয় মামা। মার্কের জন্য দেয় রে মামা? 17 মামা সাধারণত 17 এক মার্কের ট্রায়ালে জন্য হয়ে এত যায়। এডি গত 4 17 বছর গত 4 বছরে একটা ম্যাথে একটু ক্যাচাল করছে, আর অন্য কোনো ম্যাথে তেমন কোনো ক্যাচাল করে নাই। কি কাজ করছে? এ এই নামে যে কেন আমি দিছে আমার? এতক্ষণ যেটা বললাম, এটা মিললে ও ওইটা মিলে এডি, না, এটা মিলে না, এটা করছে। এটাই হ্যাঁ, আচ্ছা এখন আমি মামা তাহলে ফুটিং আর ফ্ল্যাট প্লেট লাগবে, এই দুইটা পড়লেই হবে? ফুটিং আর ফ্ল্যাট প্লেট এই দুইটা পড়লে আরেকটা জিনিস পড়া লাগবে, বিম শিয়ার পড়া লাগবে। একটা টপিক বাদ দিতে পারবি, যে কোনো হাইয়েস্ট একটা টপিকের বেশি বাদ দিতে পারবি না, বুঝছস? আচ্ছা আমি এখন এটাই আসি, বিম শিয়ারের ইয়াটাই আসি। বিম শিয়ারটা কিভাবে বের করছে? বিম শিয়ার বের করার জন্য আমাদের যে কলামটা আছে, সেই কলামটার ফেস থেকে আমরা ডি পরিমাণ দূরত্বে যাব। ডি পরিমাণ দূরত্বে গিয়ে আমরা একটা এরিয়া পাবো। সেই এরিয়াটার লেন্থ আমরা পাইছি কত? 3.54 ফিট। এই লেন্থটা কেমনে পাইলো? তোরা কি কেউ বলতে পারবি? মাই স্টুডেন্টস প্লিজ রেসপন্স। রোল 33। হ্যাঁ মামা, তো টোটাল 12 ফিট থেকে তোর হচ্ছে 20 পয়েন্ট যা মাইনাস করতে তাহলে তো হয়ে গেল, সব তো শেষ। না, এই 12 দেখ, ফিট 6 ফিট হলো মামা, ভাগ করে 6 মাইনাস হচ্ছে দেখো মনোযোগ দাও স্টুডেন্টস। এইটুকুন হচ্ছে 12 ফিট, এইটুকুন 12 ফিট, তার মধ্যে 1.5 ফিট বাদ। এইটুকুন হচ্ছে না, এইটুকুন হচ্ছে 9 ইঞ্চি। কলামটা যেহেতু 18 ইঞ্চি, এইটুকুন হচ্ছে 9 ইঞ্চি, লালটুকুন হচ্ছে 9 ইঞ্চি। আবার এইদিকে আমরা 20.5 ইঞ্চি বাদ দিব। 20.5 ইঞ্চি বাদ দিলে আমরা কি পাবো? আমরা এই যে নীল অংশটুকুর দৈর্ঘ্য পাবো। এই নীল অংশটুকুর Yes. দৈর্ঘ্য হচ্ছে এখানে 3.54 ফিট। তোরা কি ক্লিয়ার? এটা না বুঝলে ক্লিয়ার বল। মামা, ক্লিয়ার Yes, একদম yes. ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম এই যে 3.54 ফিট এখানে দৈর্ঘ্য হবে, আর 8.5 ফিট এখানে হবে হচ্ছে প্রস্থ। সো আচ্ছা 1.5 ঘন্টা না, অ্যাকচুয়ালি 2 ঘন্টাই লাগবে। 3.54 ফিট এখানে পাবো হচ্ছে প্রস্থ, আর 8.5 ফিট পাবো দৈর্ঘ্য। গুণ করলে আমরা এরিয়া 1 পেয়ে যাব। পেয়ে গেলাম এরিয়া 1। এই এরিয়া 1 কে আমরা যদি কিউ ইউ দিয়ে মাল্টিপ্লাই করি, কিউ ইউ আমরা আগেই বাইর করছি, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে VU2। আচ্ছা, তারপরে আমরা 5EC2 বাইর করব, এবং 5EC2 বাইর করার সময় এখানে যে বিটা, সেই বিটা কিন্তু BW। বিম শিয়ারের ক্ষেত্রে আমরা যে বি ইউজ করি সেটা হচ্ছে BW, আর পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে যে বি ইউজ করি সেটা হচ্ছে B0, বা ক্রিটিক্যাল যে এরিয়া, সেই এরিয়াটার পেরিমিটার। আর বিম শিয়ারের ক্ষেত্রে আমরা যে বি ইউজ করি সেটা হচ্ছে BW, অথবা আমাদের যে ফুটিংটা আছে সেই ফুটিংটার ওয়াইড। আমাদের ফুটিংটার ওয়াইড কত? 8.5 ফিট। সো এখানে আমরা যে বিটা ইউজ করব, সেই বিটা হবে হচ্ছে 8.5 ইন্টু 12। সো সবকিছু বসাইলাম, সবকিছু বসে আমরা 5EC পাইলাম, এবং আমরা দেখতেছি কি হচ্ছে এখানে। আমরা এখানে দেখতেছি কি করছে এখানে। হাই হাই, না ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। এখানে ভিউ 5EC চাইতে ছোট, এখানে আমরা দেখতেছি ভিউ 5EC চাইতে ছোট। তারপরে আমরা দেখব, এখানে একটা কথা বলে রাখি, যদি আমাদের পাঞ্চিং শিয়ার গভর্ন করে, তাহলে আমাদের বিম শিয়ারের ক্ষেত্রে আর এই পার্সেন্টেজ রেশিও চেক দেওয়ার দরকার নাই। যা আসে আসুক, 8.5 আসুক বা 30 আসুক, যাই আসুক, বিম শিয়ারের ক্ষেত্রে আমাদের এখানে আর এই পার্সেন্টেজের চেক দেওয়ার কোনো দরকার নাই। আমরা যেটা গভর্ন করবে, যেমন আমাদের অঙ্কের ক্ষেত্রে কোনটা গভর্ন করছে? আমাদের অঙ্কের ক্ষেত্রে পাঞ্চিং শিয়ার গভর্ন করছে। তো পাঞ্চিং শিয়ারের ক্যালকুলেশন করে আমাদের এইটুকুন দেখাইলেই এনাফ যে আমরা পাঞ্চিং শিয়ারের জন্য যে ডেপটা নিচ্ছি, সেই ডেপটার কারণে 5EC মাইনাস VU বাই 5EC টা লেস দেন 10%। এইটুকু দেখাইলেই এনাফ। বিম শিয়ারের জন্য আবার নতুন করে আমাদের 5EC মাইনাস VU বাই 5EC করে সেটা 10% এর নিচে কিনা এটা চেক করা, এটার কোনো দরকার নাই। যেটা গভর্ন করবে না, যেমন আমাদের কেসে বিম শিয়ার গভর্ন করে নাই, এটার ক্ষেত্রে আমরা জাস্ট এইটুকু দেখাইলেই এনাফ যে VU ইজ লেস দেন 5EC। এটা দেখাইলেই এনাফ, আমাদের আর নতুন করে পার্সেন্টেজ চেক আপ দেওয়ার কোনো এখানে দরকার নেই। তোরা কি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? Yes, ক্লিয়ার মামা। মামা। Yes. আচ্ছা এখন একটু তোমরা আবার জয়েন দাও, এই মিটিং এ 4 মিনিট আছে, আবার জয়েন দাও সবাই, আমি লিভ নিচ্ছি।